পৃথিবীতেই একমাত্র বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর ওপরে 10,000 কিমি পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প, ধূলিকণা আছে। এবং এগুলি আছে বলেই আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন ঘটনাসমূহ, যেমন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি সংঘটিত হয়। ওজোন স্তর ছাতার মতো আছে বলেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমরা রক্ষা পাই। এই রকম আরও অনেক বায়ুমণ্ডলের অজানা রহস্য আমরা এই ভিডিওতে উদ্ঘাটন করব। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। নমস্কার। আজকে আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা অংশ, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের সামনে একটা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের ছবি দেওয়া রয়েছে, যেটা ভূপৃষ্ঠ থেকে উলম্বভাবে 10,000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত। এই সুবিশাল বায়ুমণ্ডলকে বিভিন্ন ভিত্তিতে, বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং উপাদানের ভিত্তিতে। দেখো, আমি এখানে লিখেছি রাসায়নিক উপাদান এবং গঠনের ভিত্তিতে। আর দ্বিতীয় শ্রেণী বিভাগ উষ্ণতার ভিত্তিতে, অর্থাৎ আমরা বায়ুমণ্ডলকে মূলত উষ্ণতা এবং রাসায়নিক উপাদান এই দুটোর ভিত্তিতে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম যে ভাগটা আমরা পড়ব সেটা রাসায়নিক গঠন এবং উপাদানের ভিত্তিতে। আমাদের ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত বায়ুমণ্ডলের সব স্থানে কিন্তু রাসায়নিক গঠন সমান নয়। রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলকে মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, যাকে বাংলায় বলা হয় সমমণ্ডল, এবং আরেকটি হেটেরোস্ফিয়ার, যাকে বাংলায় বলা হয় বিষমমণ্ডল। প্রথমে দেখো, আমরা আলোচনা করব হোমোস্ফিয়ার বা সমমণ্ডল নিয়ে। সমমণ্ডল কথাটার মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, যেখানেতে বিভিন্ন গ্যাস, বিভিন্ন রাসায়নিক উপাদান গুলির গঠন প্রায় সমান, উপস্থিতি প্রায় সমান, অর্থাৎ হোমোজিনিয়াস। ঠিক আছে, হোমোজিনিয়াস, তাই এটাকে আমরা বলতে পারি সমমণ্ডল। অ্যাকচুয়াল হোমো কথাটার অর্থ সম বৈশিষ্ট্যপূর্ণ, আর স্পিয়ার কথার অর্থ মণ্ডল। ঠিক আছে, এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নিয়ন, বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, এগুলো মোটামুটি এগুলো সমমাত্রায় বিরাজ করে। উচ্চতা কতটা না, একেবারে দেখো, ভূপৃষ্ঠ থেকে যদি আমি ধরি, তাহলে একবারে উচ্চতা পর্যন্ত, এই পর্যন্ত, অর্থাৎ 80 এবং 100, মানে আমি এখানে পরপর যখন অন্য স্তরগুলো লিখবো তার প্রত্যেকটার নাম লিখবো, তো এখানে এখন লেখা নেই আপাতত। তো এটাকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর এটা হচ্ছে থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের নিচে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ আমি এখানে বলতে পারি 0 থেকে 80 और 100 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এই হোমোস্ফিয়ারটা অবস্থান করছে। ওকে, আর এখানে যদি আমাদের ধরা হয় তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপো, স্ট্র্যাটো, মেসো এবং থার্মোস্ফিয়ারের নিচের অংশ এই হোমোস্ফিয়ারের অন্তর্গত। ওকে, নেক্সট দেখো হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানেও দেখো ঠিক একই কথা, হেটেরো কথার অর্থ হচ্ছে বিষম, আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। পুরোটা দাঁড়িয়ে গেল হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। 100 থেকে আপ টু 10,000 কিলোমিটার, একদম শেষ পর্যন্ত, অর্থাৎ থার্মোস্ফিয়ারের উপরের অংশ থেকে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডলের যে শেষ অংশ, এই অংশ পর্যন্ত
তাকে বলা হয় হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। অ্যাকচুয়াল বিষম বলা হচ্ছে কারণ এখানে যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে এগুলো অনুপাতে থাকে আলাদা আলাদা। বিভিন্ন গ্যাসের স্তরগুলির বিভিন্নতা এখানেতে দেখতে পাওয়া যায়। রাসায়নিক গঠন অনুসারে এখানেতে বিভিন্ন গ্যাসের উপস্থিতি বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায়। যেমন দেখো এখানে আমি পরপর একটা একটা করে লিখেছি। সব থেকে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন। এটার উচ্চতা থাকে অ্যারাউন্ড তোমার 90 থেকে বা 100 থেকেও বলা যেতে পারে, এটাতে 200 কিলোমিটার পর্যন্ত থাকে। পারমাণবিক স্তর, এটা হচ্ছে 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। হিলিয়াম স্তর, হিলিয়াম স্তরটা থাকে মোটামুটি হচ্ছে 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তার লাভ করে থাকে। আর হাইড্রোজেন স্তর এটা একেবারে শেষ, অর্থাৎ আপ টু 10,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেন স্তর থাকে। এখানে প্রশ্ন আসে অনেক সময় যে বিষম মণ্ডলে কটি স্তর দেখা যায়, এগুলোকে আবার বিভিন্ন উপস্তরে ভাগ করা যায়। এগুলো তখন আমাদের বলতে হবে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এবং এখান থেকে আরো দুটো শর্ট প্রশ্ন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিষম মণ্ডল বা হেটেরোস্ফিয়ারের সর্বশেষ অংশে কে আছে, হাইড্রোজেন স্তর, এবং সব থেকে নিচে কে আছে, উত্তর হবে নাইট্রোজেন স্তর। যদিও আমি এখানে বলতে পারি যে উচ্চতাগুলো হয়তো বিভিন্ন টেক্সট বইতে একটু অন্য আছে, এগুলো একটুখানি দেখে নেবে। তবে একটা আমি বিভিন্ন টেক্সট বই দেখে এই উচ্চতাগুলো লিখেছি, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, দেখো আমি এখানে একটা জাংশন করেছি, মানে আরেকটু ওপরে হবে এটা। তো এই যে হেটেরোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার অর্থাৎ সমমণ্ডল এবং বিষমমণ্ডল, এই দুটো যে অংশ এদের যে সীমারেখা, এই সীমারেখাটাকে বলা হয় হচ্ছে টার্বোপজ, ঠিক আছে। বিষমমণ্ডল এবং সমমণ্ডলের যে সীমারেখা তাকে বলা হয় টার্বোপজ। ওকে, এবার দেখো আমরা দ্বিতীয় অংশতে চলে আসবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকি উলম্বভাবে, তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার তারতম্য লক্ষ্য করতে পারব। অর্থাৎ কোন স্তরে উষ্ণতা কম, কোন স্তরে উষ্ণতা বেশি। এই যে উষ্ণতার তারতম্য, এই উষ্ণতার তারতম্য অনুসারে আমাদের বায়ুমণ্ডলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। পরীক্ষায় এটা একটা 5 নম্বরের বড় প্রশ্ন আসে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে চিত্রসহ বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো। এছাড়াও বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেই স্তরের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমাদের খুব কাজে লাগবে শর্ট প্রশ্নের জন্য, এইগুলো আসে। আলাদা করে এক একটা স্তরের বৈশিষ্ট্য আসতে পারে 2 নম্বরের। কিছু আরো প্রশ্ন রয়েছে যেগুলো আলোচনা প্রসঙ্গে আসবে, এগুলো 3 নম্বরের প্রশ্ন আছে। অর্থাৎ এই যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিন্যাস, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। চলো শুরু করা যাক। প্রথম যে বায়ুমণ্ডলের স্তরটা তাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার কথাটার অর্থ, ট্রোপো শব্দের অর্থ মিক্সিং অথবা টার্বুলেন্স। এই যে মিক্সিং বা টার্বুলেন্স এই কথাটা কেন ব্যবহার করা হচ্ছে, তার কারণটা আমরা এই পয়েন্টটা দেখলে বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের 75% রয়েছে এই স্তরে। অর্থাৎ আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, 3টে তো প্রধান উপাদান, গ্যাসীয় উপাদান, জলীয় উপাদান এবং যেগুলো ধূলিকণা। তো এই যে উপাদানগুলোর 75% এই স্তরটাতে অবস্থান করছে। তাহলে কি এইগুলো যখন থাকবে তখন বিভিন্ন যে বায়ুমণ্ডলীয় গোলযোগ, মেঘ, বৃষ্টি, ঝড়, বিভিন্ন ধরনের যে অ্যাটমসফিয়ারিক ফিনোমিনা, এইগুলো কিন্তু এই স্তরের মধ্যে লক্ষ্য করা যাবে। তাই কিন্তু এটাকে বলা হচ্ছে নাম মিক্সিং অর টার্বুলেন্স, কারণ এখানে সমস্ত কিছু উপাদানগুলোর মিক্সিং হচ্ছে।
আর একটা এই প্রসঙ্গে কথা চলে আসে, সেটা হচ্ছে যে এই যে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের আবহিক যে ঘটনাগুলো, এগুলো ঘটার কারণে এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এবং আর একটা কথা এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে আসে, সেটা হচ্ছে যে এই স্তরেতে বায়ুর যে ঘনত্ব, এই ঘনত্ব খুব বেশি। এই কারণে এই ট্রপোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে ঘনমণ্ডল। ঠিক আছে, এটার নাম হচ্ছে ঘনমণ্ডল, কারণ বায়ু স্তরের ঘনত্ব এখানে খুব বেশি। নেক্সট হচ্ছে এই স্তরের তাপমাত্রাতে আমরা চলে আসবো। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে তাপমাত্রা সম্পর্কে যেটা বলা হয়, সেটা হচ্ছে এই অংশতে যত ওপরে ওঠা যায়, এটা দেখো আমি ভূপৃষ্ঠ বলেছি, এই ভূপৃষ্ঠ থেকে আমরা যত ওপরে উঠবো তত প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। এটাকে সাধারণভাবে বলা হয় বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত কমে? উত্তর হবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। ওকে, এবার দেখো এটার উচ্চতা তাহলে কত? আমি তো এখানে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলে দিলাম, তাহলে কতটা উচ্চতা না, ভূপৃষ্ঠ থেকে অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে এর উচ্চতা হবে 18 কিলোমিটার, অর্থাৎ 18 কিলোমিটার উচ্চতা। কোনো কোনো জায়গায় 17 কিলোমিটার বলা আছে, তবে 18 কিলোমিটার ঠিক আছে। তো এই উচ্চতা কিন্তু আবার সারা পৃথিবীর সব জায়গায় সমান। নিরক্ষীয় অঞ্চলে 17 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 12.5 কিলোমিটার, আর মেরু অঞ্চলে হচ্ছে 8 কিলোমিটার। তাহলে দেখো বিভিন্ন জায়গাতে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু বিভিন্ন ধরনের। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, যে অংশটাতে শেষ হচ্ছে সেই অংশটার নাম দেখো বলা যায় ট্রোপোপজ। এই যে পজ, দেখবে রিমোটে একটা বাটন থাকে যেখানে বলা হয় পজ। পজ মানে থামো। এই যে এতক্ষণ পর্যন্ত যে মিক্সিংটা হচ্ছিল, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ বললাম, এগুলো যখন সব শেষ হয়ে গেল, এগুলো যখন সব থেমে গেল, বা এগুলো যেখানে থেমে গেল সেটাকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোপজ কথাটার অর্থটা ঠিক এর থেকে একটু উল্টো। ট্রোপোপজ কথার অর্থ হয় আর মিক্সিং স্টপ। আগেরটা ছিল টার্বুলেন্স অর মিক্সিং, কিন্তু এখানে মিক্সিং গুলো সব বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে ট্রোপোপজ যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে। ওকে, নেক্সট দেখো বায়ুমণ্ডলের আমরা যে স্তরটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য দেখো। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাপমাত্রাটা এখানে বাড়তে থাকে, হাইক করতে থাকে। অর্থাৎ দেখো এখানে তাপমাত্রা কম ছিল যত উপরে ওঠা যাচ্ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যত আমরা উপরে উঠব তত তাপমাত্রা থেকে থেকে বাড়তে থাকবে। অর্থাৎ এখানেতে তাপমাত্রা মাইনাসে চলে গেছিল, এবার আস্তে আস্তে একটু একটু করে বাড়তে বাড়তে এখানে তাপমাত্রা কিন্তু প্লাসে চলে যাবে। ওকে, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো, এইগুলো এখানে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এখানে একটা শান্ত, একটা ক্লাম কন্ডিশন, অর্থাৎ খুব শান্ত অবস্থা এই স্তরেতে বিরাজ করে। এই স্তরেতে বিরাজ করার কারণে এই অংশ দিয়ে যে জেট বিমানগুলো, এইগুলো কিন্তু চলাচল করে। হ্যাঁ, এবং এখানে বাতাসের যে মিক্সিং বা টার্বুলেন্সটা থাকে না বলে দেখবে জেট বিমান যখন চলে যায় তার যে ধোঁয়াটা সেটা কিন্তু এখানেতে বাতাসের মধ্যে থেকে যায়, এবং সরু করে থেকে যায়। আমরা ছোটবেলায় দেখে খুব অবাক হতাম যে বাবা প্লেন চলে গেল, তার ধোঁয়াটা দেখো ওখানে থেকে গেল। তার কারণটা হচ্ছে এটাই যে এখানে বাতাসটা মিক্সিং হয় না, সেই কারণে ওখানে ওই ধোঁয়াটা ওখানে থেকে যায়, অনেকক্ষণ থাকে, তারপরে ওটা আস্তে আস্তে বাতাসগুলোর সঙ্গে মিশে যায়। আর একটা বিষয়, এখানে বাতাসের ঘনত্ব কমে যায় বলে, এখানে খুব ঘনত্বটা কমে যায়, আর আগের যে টার্বুলেন্স গুলো ওগুলো থাকে না বলে এটার আরেক নাম হচ্ছে শান্ত মণ্ডল, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার অথবা শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা দেখো বলছে 18 থেকে 50, অর্থাৎ যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে তারপর ট্রপোপজ শুরু হচ্ছে, সেখান থেকে
উলম্বভাবে 50 কিলোমিটার পর্যন্ত যে অংশটা তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের মানব সভ্যতার অন্যতম একটা রক্ষা কবচ ওজোন স্তর সেটা অবস্থান করে আপ টু 20 থেকে 35 কিলোমিটার অ্যারাউন্ড এর মধ্যে অবস্থান করে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু কে থাকে না ওজোন স্তর থাকে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই উচ্চতায় ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় বলে এটাকে ওজোনোস্ফিয়ার নামেও ডাকা হয়। ওজনের সংকেত দেখো আমি পরে লিখেছি O3। আমরা পরে ওজোন স্তর নিয়ে আরো বিস্তারিতভাবে পরে আলোচনা করব। স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি এখানে বলে রাখি যে আন্টার্কটিকা মহাদেশের শীতকালে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে মৌতিক মেঘ তৈরি হয়। এই জন্যে এই আন্টার্কটিকা মহাদেশের এই জায়গাটার নাম হচ্ছে মাদার অফ পিয়ার ক্লাউড। আমি এটা দিয়ে দেবো, লেখাটা দেখতে পাবে, মাদার অফ পার্ল ক্লাউড বলে এটাকে ডাকা হয়ে থাকে। ওকে, পরেরটা দেখো নেক্সট অংশ যেখানেতে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। পজ মানে থামো, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো এখানেতে থেমে যাচ্ছে। পরের অংশটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই যে অংশটা এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার যার হচ্ছে মেসো কথার অর্থ হচ্ছে মধ্যম। ঠিক আছে, মেসো কথার অর্থ হচ্ছে মধ্যম বা মাঝ। ঠিক আছে, মেসোস্ফিয়ার কথাটার মেসো কথার অর্থ মধ্যম। দেখো যতগুলো বায়ুমণ্ডলের স্তর রয়েছে তার মধ্যে এটা হচ্ছে মাঝের অংশ। এখানকার আর কি বৈশিষ্ট্য দেখো, যত উপরে ওঠা যায় তাপমাত্রা কমতে থাকে। দেখো এখানে কমলো, এখানে বাড়লো, আবার এখানে কমছে। আমি এখানে মাইনাস করে লিখেছি এখানটা। আর মেসোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, উল্কাপিণ্ড উড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ মহাকাশ থেকে আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যে উল্কাপিণ্ড ছুটে আসে এটা মেসোস্ফিয়ার স্তরের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, আমরা রাতের আকাশে তারা খসা দেখেছি, উল্কাপাত দেখেছি অনেকে হয়তো, কিন্তু সেটা আমাদের গায়ে এসে পড়ে না, তার ছাইগুলো বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। তো ছাইটা কোথায় হয়? পুড়ে না এই মেসোস্ফিয়ার স্তরে এটা পুড়ে ছাই হয়ে যায়। এটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। মেসোস্ফিয়ার ঠিক যে জায়গায় শেষ হচ্ছে তাকে আমরা নাম দিয়েছি মেসোপজ। একই রকম ভাবে পজ মানে থেমে যাওয়া। ওকে, পরের দেখো যে অংশটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার। এখন ভাববেন যে স্যার দুটো নাম দিলেন কেন, থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, যে কোনো একটা নাম দিলেই তো হয় না। একটা খুব কমন যে এই স্তরেতে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে বলে এর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মো মিন্স হচ্ছে হিট, তাপমাত্রা। কতটা তাপমাত্রা বাড়ে না, এতটাই থার্মোস্ফিয়ারের তাপমাত্রা বেড়ে যায় যে এর সর্বোচ্চ স্তরে তাপমাত্রা হয়ে যায় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যান ইউ বিলিভ ইট? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে তাপমাত্রা বেড়ে যায়। আর আয়নোস্ফিয়ার কেন নাম দেওয়া হলো না, মহাকাশীয় বিকিরণের দ্বারা নিম্ন অংশের বায়বীয় উপাদান, এই অংশতে দেখো এই যে বায়বীয় উপাদান বলতে নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম, বিভিন্ন জিনিসগুলো রয়েছে। এইগুলো কি হয় না সূর্যের তাপে ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক এই ধরনের আয়নে ভেঙে যায়, তাই এটার নাম হয়েছে আয়নোস্ফিয়ার। তাহলে কেন আয়নোস্ফিয়ার নাম এবং কেন থার্মোস্ফিয়ার নাম, এই দুটো কিন্তু আমরা বুঝে নিলাম। এটা অনেকের কিন্তু কনফিউশন থাকে এবং বহু জায়গাতে কিন্তু এটা ক্লিয়ার করা যায়। আমরা বলি থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, কিন্তু কেন থার্মোস্ফিয়ার এবং কেন আয়নোস্ফিয়ার তার পিছনে কারণটা কি সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখো যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে যে এই থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, থার্মোস্ফিয়ারটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আমাদের পৃথিবী থেকে
যে বেতার তরঙ্গ পাঠানো হয়, সেই বেতার তরঙ্গ এখানে যে আয়নিত কণাগুলো রয়েছে সেই আয়নিত কণাতে বাধা পেয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে, অর্থাৎ বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এই স্তরের যে আয়নিত কণাগুলো রয়েছে, এই আয়নিত কণাগুলোর জন্যই যখন মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত চলে, যখন একটানা 6 মাস যখন রাত চলে, অর্থাৎ উত্তর মেরুতে আমাদের যে সুমেরু রয়েছে সেই সুমেরু এবং দক্ষিণ মেরুতে যে কুমেরুতে, তখন হচ্ছে যে মেরু প্রভা বা অরোরা দেখা যায়, সেটা কিন্তু এই আয়নোস্ফিয়ারের জন্যই সম্ভব হয়েছে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরিয়ালিস অর্থাৎ সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কিন্তু দেখা যায় মূলত এই আয়নিত কণাগুলোর জন্যই। ঠিক আছে, এখানে দেখো আরো আমি দুটো অংশ বলছি, খুব গুরুত্বপূর্ণ এটা অংশ। এই দুটো স্তরকে, এই স্তরটাকে আর একটা নামে দেখা হয়, একটা হচ্ছে কেনেলি হেভিসাইট এবং অ্যাপেলটন স্তর। অ্যাপেলটন স্তর কেন বলা হয় না, 1947 সালে এডওয়ার্ড ভি অ্যাপেলটন এই স্তরটা আবিষ্কার করেন বলে এটাকে অ্যাপেলটন স্তর বলা হয়। এবং আরেকটা হচ্ছে অ্যাপেলটন স্তর ছাড়াও আরেকটা হচ্ছে কেনলি হেভিসাইট। ওকে, কেনলি হেভিসাইট বলা হয় এই স্তরকে। মানে এই স্তরকে আরো দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে অ্যাপেলটন স্তর, একটা কেনলি হেভিসাইট। এর মধ্যে যে অ্যাপেলটন স্তর, এই অ্যাপেলটন স্তর মানে এর উপরের অংশ একটা অ্যাপেলটন স্তর রয়েছে, সেই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট দেখো আমরা চলে যাব এর পরের যে বায়ুমণ্ডলীয় স্তর, যেটা 600 থেকে প্রায় 1500 কিলোমিটার ব্যাপী বিস্তৃত, সেই স্তরটা সম্পর্কে পড়বো। এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, ওকে, 600 to 1500 কিলোমিটার। এই স্তরটার দেখো একটা বৈশিষ্ট্য আমি বলছি, যে এখানে দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য বেশি। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, একটা যে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য এখানে বেশি, এবং তাপমাত্রা এখানে প্রচুর বাড়তে থাকে। এখানে প্লাস যে আছে মানে এখানে তাপমাত্রা সবসময় বাড়তে থাকে, এবং এটা পুরোপুরি দেখো হেটেরোস্ফিয়ারের অংশ। এবং এখানে যে উপাদানগুলো রয়েছে সবই কিন্তু আয়নিত, অর্থাৎ প্লাস মানে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক এরকম আয়নিত অবস্থায় কিন্তু এখানে অবস্থান করছে। ওকে, এখানে ধনাত্মক, আমি এখানে এটা লিখে দিলাম, এটা হচ্ছে ঋণাত্মক আর ধনাত্মক এরকম ভাবে অবস্থান, প্রতিটা এখানে আয়নিত অবস্থায় রয়েছে। নেক্সট দেখো আমরা চলে যাই পরের যে অংশ, তাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আমি এদিকে লিখি, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারটা কি না, একেবারে বায়ুমণ্ডলের যে সর্বশেষ অংশ, অর্থাৎ 1500 কিলোমিটার টু আপ টু 10,000 কিলোমিটার এক পর্যন্ত যে বায়ুমণ্ডলের অংশ, তাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটো কথাটা থেকে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এখানে নিশ্চয়ই পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু এই স্তরের মধ্যে অবস্থান করছে। এটা বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, এবং এখানটা মূলত বায়ু শূন্য অবস্থায় থাকে, মানে বায়ু শূন্য থাকে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, এখানটা হচ্ছে বায়ু শূন্য। এবং এখানে একটা একদম যে ম্যাগনেটোস্ফিয়ারের যে শেষ অংশ দেখো আমি লিখে দিয়েছি এখানে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ের সৃষ্টি হয়। কারণ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বিষয়টা কি না, মূলত 3 থেকে 6000 কিলোমিটার উচ্চতায়, মানে ঠিক এটার মাঝামাঝি হবে, 3 থেকে 6000 কিলোমিটার উচ্চতায় কি হয় না, যখন সৌর ঝড় আছে, সোলার স্টর্ম। এখন যদি আমাদের বলে যে হোয়াট ইজ সোলার স্টর্ম, সৌর ঝড় কি, যখন সূর্যের মধ্যে মাঝে মাঝে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের ফলে সূর্য থেকে বিভিন্ন কণাগুলো, অর্থাৎ সূর্যের যে আলো, সেগুলো বিকিরণের মাধ্যমে আমাদের পৃথিবীর দিকে ধাবিত হয়ে আসে। ইন জেনারেল এটাকে আমরা সৌর ঝড় বা সোলার স্টর্ম বলি, আরো অনেক কারণ রয়েছে, তো এটা আমরা বোঝার জন্য বুঝতে পারি। তো এই যেমন সৌর ঝড়ের ফলে আগত
ইলেকট্রন এবং প্রোটন আয়নগুলি পরস্পর সংঘর্ষ এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কেন্দ্রীভবনের ফলে যে বলয় তৈরি হয়েছে, অর্থাৎ এই যে জায়গাটা মাঝামাঝি জায়গাতে সূর্য থেকে যে ওই ইলেকট্রন প্রোটন কণা রয়েছে এবং পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তাদের মধ্যে একটা সংঘর্ষের ফলে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে মিডিল পোর্শনটা, এইখানেতে একটা অংশ তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। যখন আমাদের পৃথিবী থেকে বিভিন্ন উপগ্রহ নিক্ষেপ করা হয়, বিভিন্ন এই কয়েকদিন আগে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো, চন্দ্রায়ন 2 বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তো সেগুলো কিন্তু এই যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় অতিক্রম করে কিন্তু মহাশূন্যে আস্তে আস্তে চলে যায়। ওকে, তো এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের অ্যাটমসফিয়ারে। ওকে, দ্যাটস অল। তো এই ছিল তোমাদের যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ। প্রতিটা অংশের আমি একটা পিডিএফ, একটা সিনপসিস আমি এর সঙ্গে দিয়ে দেবো, যাতে তোমাদের এই বিষয়টা আরো বুঝতে সুবিধা হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরের ভিডিওতে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।